সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় রাজনীতির ভূগোল, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি; আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা; এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। ক্ষমতার পালা বদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক 3 দিনের রিমান্ডে। মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। 1 মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যাদবপুরে বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা দিনের এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির ভূগোল। এটা দিয়ে আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামগ্রিকভাবেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসলে আমরা একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। তো আমি সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে একদিকে সরকারি দল এবং সরকারকে নিয়ে বিরোধী দল, বিশেষ করে বিএনপি যেটি বলছে, আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং তারা বলছেন যে ছদ্মবেশী গণতন্ত্র। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ বিএনপির আন্দোলনকে বলছে অভিযোগের রাজনীতি। এবং আমরা দেখেছি গতকালও বিএনপি কূটনীতিকদের কাছে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা ব্রিফ করেছেন এবং এটাকে নিয়ে আওয়ামী লীগ এবং সরকারি দল বিভিন্ন সময়ে এটাকে অভিযোগের রাজনীতি বা বিদেশ নির্ভরতা হিসেবেও কথা অভিহিত করেছেন। এর পাশাপাশি আমরা জাতীয় পার্টিতেও কিছু দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে 13 দিনের মাথায় দলের কো চেয়ারম্যানকে একবার সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে তাকে আবার ফেরত আনা হয়েছে। সব মিলিয়েই আসলে বাংলাদেশের রাজনীতির চালচরিত্র এবং তার ভূগোলটা আমরা বুঝতে চাইব। আমি প্রথমেই ফখরুল ইমাম এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতীয় পার্টিকে নিয়ে আমরা যদি জানতে চাই যে আসলে জাতীয় পার্টিতে আসলে কেন এমনটা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে শপথ নেওয়ার আগে এমপিরা বলেছেন যে তারা সরকারি দলে থাকতে চান, কিন্তু পার্টির চেয়ারম্যান বলেছেন নাম বিরোধী দলে। সেখানে একটা দ্বিমত আমরা দেখতে পেয়েছি। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 13 দিনের মাথায় সিদ্ধান্ত বদল হচ্ছে। জাতীয় পার্টিতে আসলে কি হচ্ছে সেটা আমি যদি আপনাকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, রাজনীতি, জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল এবং এই দল 9 বছর দেশ শাসন করেছে সুনামের সঙ্গে এবং দীর্ঘ এই প্রায় 28 বছর 32 বছর তারা ক্ষমতার বাইরে। একমাত্র রাজনৈতিক দল দেখেন আপনি জাতীয় পার্টি যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে। যেমন ধরেন আপনি যেটা বললেন সেটাই আমি বলি যে আমাদের চেয়ারপারসন বা চেয়ারম্যান আলহাজ হোসেন মাহমুদ এরশাদ, আমাদের সংবিধানে একটা ধারা আছে, 29 ধারায় ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগেও আছে, বিএনপিতেও আছে। তা আমাদের এখানে ওই ধারার বলে মাঝে মাঝে আমাদের চেয়ারম্যান তার নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতার কারণে কিংবা কোনো রাজনীতির কোথাও যদি কোনো রকম গরমিল থাকে, কোথাও রাজনীতির যদি মিলটা তার কাছে চোখে ধরা না পড়ে, সেই জন্য উনি এই বদলটা করে থাকেন মাঝে মাঝে। এখন 13 দিনের মাথায় হয়তো উনি ভুল বুঝতে পেরেছেন যে করাটা ঠিক হয়নি। 13 দিনের মাথায় উনি আমাদের কো চেয়ারপারসনকে আবার বসিয়েছেন। এটা হইল কি? এটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি।
মানে কার অ্যাকাউন্টেবিলিটি কথা কার বলছেন? অ্যাকাউন্টেবিলিটি? দুজনেরই। এখন এরশাদের কাছে তো আমরা অ্যাকাউন্টেবল, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অ্যাকাউন্টেবল। উনি যখন একটা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনের এগেনস্টে তাকে আমাকে কনভিন্স করতে হয়েছে যে যে কাজটা আপনি করেছেন, যার জন্য আমাকে বের করেছেন, সেটার জন্য আমি দোষী নই। সুতরাং এটাই বলছি যে এই জিনিসটা কিন্তু সব ইয়েতে পাবেন না, আপনি সব রাজনৈতিক দলে পাবেন না, যেহেতু জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নাই, একটা পার্টি। এবং আমরা ওই হোসেন মোহাম্মদ এরশাদের, সাধারণভাবে হোসেন মোহাম্মদ এরশাদের কোনো ডিরেকশন আমরা অমান্য করি না, সবসময় ফলো করি, যেহেতু ওনার স্বাস্থ্যগত কারণে আপনি উনি যে বললেন সমস্ত যে ইনফরমেশন। বিভেদ নেই, এটা মানে একটু যদি ব্যাখ্যা করেন সেটা। আমরা অনেক সময় শোনা যায় যে রওশন এরশাদ এবং জিএম কাদের দুই দিকের দুই মেরুর। না না না, এটা 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 ঠিক নয়, এটা ঠিক নয়। দেখেন আমাদের দল থেকে অনেক বড় বড় নেতা বেরিয়ে গেছেন, তারপরেও আমাদের দল টিকে আছে, তারপরেও আমাদের সিনিয়র যে লিডারশিপ আছে, সিনিয়র লিডারশিপের মধ্যে হয়তো রেশারেজ থাকতে পারে, কিন্তু বিভেদ নাই। সবাই কিন্তু আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে নেতা মেনেই চলি। সেই ক্ষেত্রে বলছি আমাদের দলে কোনো বিভেদ নেই। এখন কম্পিটিশন তো প্রত্যেক দলেই থাকে, আপনি জানেন। তা আমাদের দল যেহেতু একটু ছোট হয়েছে, এটা লোকের চোখে পড়ে বেশি, যে প্রপার লোক তো আমাদের প্রেসিডিয়ামের সদস্য মনে করেন 42 জন আছে, 42 জনে তার এত পরিচিত না, কিছু লোক আছে পরিচিত, যার মধ্যে এই রদবদলটা হয়। তা আমরা আশা করব এই রদবদলের মাধ্যমে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে এবং জাতীয় পার্টি তার সঠিক পথটি খুঁজে নেবে। জাতীয় পার্টিতে কোনো সংকট নেই, সেটা আপনি বলতে চাচ্ছেন? সেটাই আমি বলতে চাচ্ছি, জাতীয় পার্টিতে কোনো যে সম্পর্ক। এই বিষয়ে আমি আর যেটা বললেন, আমি বলি আপনাকে যে বিরোধী দলের কথা। দেখেন, আমরা মহাজোটে ইলেকশন করেছি। মহাজোট এটা একটা নির্বাচনী জোট ছিল। মহাজোটে আমরা ইলেকশন করেছি কার সঙ্গে গিয়েছি? 14 দলীয় জোটের সঙ্গে গিয়েছি। 14 দলীয় জোট কিন্তু নির্বাচনী জোট না। ওরা মানে ওরা সরকারে যাবে, সরকারে থাকবে, বা একসঙ্গে আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এই জন্যই 14 দলীয় জোট হয়েছিল। আর আমরা ছিলাম নির্বাচনী জোট। নির্বাচন হওয়ার পরে দেখা গেল যে এই ঐক্যফ্রন্টের কারণে 288 সিট পেয়ে গেছে মহাজোট, আর কটা বাকি থাকে? 13টা। তো সুতরাং এইখানে আপনি বুঝতেই পারেন যে একটা পার্লামেন্ট চলতে হলে তার বিরোধী দল দরকার। তখন আমরা 22টা সিট পেয়েছি। 22টা সিট নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনার কাছে পরে আসবো। সেটা হচ্ছে যে আমরা জাতীয় পার্টি যত না তার দলের ভিতরে মানে অমুককে বাদ দেওয়া, অমুককে পদ দেওয়া, অমুককে পদ থেকে বিতাড়িত করা, এগুলো নিয়ে আলোচনায়, তার সেই তুলনায় কিন্তু সংসদের বিরোধী দল কিন্তু সেই আলোচনায় কিন্তু জাতীয় পার্টি সেভাবে নাই। সেই প্রসঙ্গে আমি পরে আপনাকে জানতে চাইবো। আমি আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই যে এই বিষয়ে, সেটা হচ্ছে যে অনেক দিন পর আমরা আসলে আবার বিএনপির মুখে মানে আন্দোলনের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং এর ভেতরে বিএনপির সিনিয়র নেতা এবং তৃণমূলের অনেকেই বলছেন যে এর আগে আন্দোলন যদি সফল না হয়ে থাকে এবং নির্বাচনে যে বিএনপির ব্যর্থতা হোক বা বিএনপির সুবিধা করতে না পারা, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের ভুল আছে কিনা সেটা দেখার বিষয় আছে, এবং কারো যদি দায় দায়িত্ব থাকে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সেটা কি আসলে বিএনপির শুধু আংশিক কিছু লোকেরই কথা, নাকি বিএনপি সামগ্রিকভাবে এটা নিয়ে ভাবছে এবং তাদের পরিকল্পনা আছে? আপনাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার নেত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি যেটা বললেন যে প্রত্যেকটা কিছুরই তো স্বাভাবিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী এর আগের টার্মে যখন প্রধানমন্ত্রী ছিলেন, যাদেরকে মন্ত্রী পরিষদে রাখছিলেন এবার রাখেন নাই। অর্থাৎ প্রত্যেকেরই একটা বিষয় থাকে সব কিছুতেই। তো বিষয়টা হলো যে যে নির্বাচনের কথা বলছেন, সে আদৌ কোন নির্বাচন? এটা তো কোনো নির্বাচনই হয় নাই। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সাংসদ হবে, সে জনগণ তো ভোটই দিতে পারেনি। ঠিক আছে, এটা তো কোনো নির্বাচন হয়নি। 30 তারিখের নির্বাচন 29 তারিখের রাত্রে হয়েছে। এই জন্য আমরা যেটা বলছি, এটা কোনো নির্বাচন হয় নাই। এই নির্বাচন বাতিল করে ইমিডিয়েটলি আরেকটা পুনর্নির্বাচনের দাবি আমরা করেছি। আর আন্দোলনের কথা যেটা বললেন, এটা তো আমরা বারবারই বলে আসছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলে আন্দোলন করেন, আন্দোলন না করলে কিছুই পাওয়া যাবে না। এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আমার চিকিৎসার এলা একটা মৌলিক অধিকার। রাষ্ট্রের যে কয়টা মৌলিক অধিকার আছে তার মধ্যে চিকিৎসাটা আমার একটা। আজকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী
আজকে তাকেও তার চিকিৎসার জন্য আন্দোলনের কথা আসতেছে, যে আন্দোলন করতে হবে, আন্দোলন না করলে কিসের চিকিৎসা হবে। তো এই একটা অবস্থায় আমরা যাই দাঁড়াইছি। এবং এইখানে যেটা কথাটা হলো যে আজকে যেহেতু গণতন্ত্রটা নাই, জবাবদিহিতাটা নাই, সেই কারণে আজকের এই প্রশ্নটা আসছে। কারণ সংসদের কথা বলতেছে, সংসদ ফখরুল ভাই যেটা বললেন, যেটা আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম বিএনপির ভেতরে, দলের ভেতরে জবাবদিহিতা নিয়ে। আমি দলের ভিতরে দলের ভিতরে ঠিকই জবাবদিহিতা আছে, দলের ভিতরে কোনো সমস্যা নাই। যে বিষয়টা আপনি আনছেন যে কার্ভকে, আপনি যেটা বলতে চাইতেছেন যে লিডারশিপ দলের, সেরকম তো অনেকের অনেক কথাই থাকে, যেটা আপনি ওনার দলের ব্যাপারে একটু প্রশ্ন আনলেন, তাই না? উনি কি রিপ্লাই দিলেন? কাজে দলের ভিতরে আভ্যন্তরীণ ব্যাপার এরকম অনেকেই অনেক প্রশ্ন করে। যে মনে করেন যেটা আমি এক কথাই বললাম যে নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে, নির্বাচন তো হয়ই নাই। নির্বাচন যদি হইতো তাহলে না নির্বাচনের রেজাল্ট নিয়ে প্রশ্ন আসতো। কারণ এখানে আমরা আগেই বলছি যে এটা নির্বাচন হবে না, কিন্তু তারপর এটাকে আরও কনফার্ম করার জন্য আমাদের নির্বাচনের লাস্ট ডে পর্যন্ত থাকতে হয়েছে। কারণ আমরা বলছি আগেই, নির্বাচন চলাকালীনই বলছি যে একটা রাজনৈতিক দলীয় সরকারের অধীনে প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। এই কারণেই একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, যে কারণে কিন্তু 90 সালে এরশাদ সাহেবকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। তো এই জন্যই বলছি কোনোভাবেই একটা রাজনৈতিক দলের সরকার অধীনে যে নির্বাচন সম্ভব না, এটা এইবারে আবার মরিয়া প্রমাণ করতে হলো আর কি, অর্থাৎ বিএনপি মরিয়া প্রমাণ করতে হলো। একটু বলি, সেটা হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তির একটি। এখন যদি বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংকট বা ধরেন রাজনৈতিক সমস্যা, আপনি যেটাই বলেন, আপনি যেটাকে নির্বাচন হয়নি, তো সেই ক্ষেত্রে কি মানে বিএনপির কোনো দায় দায়িত্ব এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না? বা বিএনপির দায় দায়িত্ব যদি বলা হয় তাহলে বিএনপির নেতৃত্বের দায় দায়িত্ব আসবে না? দায় দায়িত্বটা কি? আমরা প্রশাসনের সাথে মারামারি করলে পারতাম। অর্থাৎ এখন পুলিশের সাথে বা যারা নির্বাচনে ভোটটা দিছে তাদের সাথে এখন আমাদেরকে লড়াই করতে হতো। এই লড়াইটা তো আমরা করতে চাইনি বা করি নাই, এটাই হলো ব্যাপার। তো দায়িত্ব হলো যেটা, আমরা তো এই কথাগুলো নেতৃত্বের পক্ষ থেকে আমরা বারবারই বলে আসছি, যে কারণে 2014 সালে নির্বাচনে বিএনপি যায় নাই। তাতে আপনারা সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সব লোকজন বলছে আরে বিএনপি কেন নির্বাচনে যায় না, নির্বাচনে গেলেই তো একটা রেজাল্ট হইতো। কিন্তু আমরা ওই সময় বলছিলাম যে না, কোনোভাবেই রাজনৈতিক একটা দলীয় সরকার অধীনে নির্বাচনে গেলে জনগণ ভোট দিতে পারে না, এবং সেটা প্রমাণিত হয়েছে। তা আজকে যদি আমরা আবার কিছু করতাম তাহলে আবার বলতে হলো যে 14 সালের মতো এই বাবুই আজকে হয়তো বলতে এই যে দেখছেন জ্বালাও পোড়াও শুরু করে দিছে। কথাটা হলো যে এর জন্য এটা এইবারের মতো তো এইটাও তো ফাইনাল তো হয়েছে যে কোনো দলীয় সরকার অধীনে আর কোনো জাতীয় নির্বাচন বাংলাদেশে হবে না, অন্তত এই বিষয়টা তো ফাইনাল হয়ে গেছে। জি, সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আব্দুল সালাম সাহেব যে প্রসঙ্গে একটি এনেছেন, সেটি হচ্ছে যে এই মানে পরপর 2টা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির যে রাজনৈতিক অবস্থা নির্বাচন প্রশ্নে সেটি প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করছেন। আরেকটা প্রসঙ্গে সেটাকে আপনাকে আমি জানতে চাই, সেটা হচ্ছে বিএনপি মানে সাম্প্রতিক সময়ে খুব জোর সরে বলছে যে এখন যেটা চলছে সেটা হচ্ছে ছদ্মবেশী গণতন্ত্র এবং একদলীয় শাসন, সেটা তারা বলছেন। এই 2টা প্রসঙ্গে যদি আপনি আপনার মতামত তুলে ধরেন, বিশ্লেষণ তুলে ধরেন। আমি দর্শকদের নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল সালাম ভাই যে জায়গা শেষ করলেন ওই জায়গাটায় দিয়ে আমি শুরু করি। সালাম ভাই বলেছেন বিএনপি মরিয়া প্রমাণ করিল যে নির্বাচনটা ব্যবস্থাটা ঠিক নাই। তার মানে প্রকারান্তরে কিন্তু বিএনপির তার যে ম্রিয়মাণ অবস্থাটি সেটা কিন্তু তিনি স্বীকার করলেন, এবং এর জন্য রাজনীতি কতটুকু দায়ী, বিশেষ করে বিএনপি রাজনীতি। আপনি শিরোনাম দিয়েছেন রাজনীতির ভূগোল। রাজনীতির ভূগোল থাকে, ইতিহাস থাকে, রাজনীতির ভবিষ্যৎ থাকে। রাজনীতির ভূগোল তো নিয়ে অনেক বিস্তৃত ব্যাখ্যা করা যাবে। আমি শুধু এই প্রেক্ষাপটে বলি, ফখরুল ইমাম সাহেব যে কথাটি বলেছেন যে ক্ষমতার বাইরে বিএনপি 28 বছর, জাতীয় পার্টি 28 বছর, বিএনপিও কিন্তু 12 বছর। আবার যদি হিসেব করেন 48 বছরের ইতিহাসের মধ্যে 18 বছর শুধু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এটা কিন্তু দেখবার বিষয়। অতএব নানান রকম যে সংকটের জায়গাটি, সেই সংকটের জায়গাটি কিন্তু রাজনৈতিক দল তার ভিতরে এবং বাইরে কিন্তু সৃষ্টি করেছে। আপনি দেখেন রাজনীতি কিন্তু একটা জটিল বিষয়। উইনস্টন চার্চিলের মতন একজন বিখ্যাত রাজনীতিবিদ তিনি খুব ক্ষোভ নিয়ে বলেছেন, এ পলিটিশিয়ান ইজ অ্যান অ্যানিম্যাল হু ক্যান সিট অন এ ফেন্স অ্যান্ড কিপ বোথ হিজ ইয়ার্স টু দ্য গ্রাউন্ড। মানে বেড়ার মাঝখানে বসে থাকে, মাটিতে কান দিয়ে রাখে, তাও এক কান না, 2 কান দিয়ে রাখে। এটা আজব বিষয়বস্তু। তো এটাই হচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদ। বাংলাদেশের
এই যে অগ্রগতির যে জায়গাটি 48 বছরের ইতিহাসে, সেটা কিন্তু খুব পরিষ্কার করে কিন্তু বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। কিন্তু রাজনীতির সংকটটা যে তৈরি হয়েছে, সেটার জন্য কতটুকু এই বিশেষ করে বিএনপি নামক দলটি দায়ী, সেটা নিয়ে কিন্তু বিএনপিকে ভাবতে হবে। আপনি বিএনপি নিয়ে ভাবনার চেয়ে বিএনপি নিজেদের ভাবতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমরা দল গড়িয়া বিএনপি তুলিতে তো পারি। বলছে তাদেরকে এই সংকটে ফেলা হয়েছে, তাদের চেয়ারপারসনকে। না, আমি এটা বিএনপির কোনো সমস্যা নাই, সমস্যাটা রাষ্ট্র, সমস্যাটা গণতন্ত্র। আচ্ছা, এই যে গণতন্ত্রের অভিযাত্রার কথা সালাম ভাই যেটা বললেন, সেই গণতন্ত্রের বিষয়ে বিএনপি তো তার নিজস্ব রাজনৈতিক আদর্শ, কর্মসূচি, তার তো কর্মসূচি থাকবে। এবং সেই কর্মসূচি কিন্তু একেবারে যে তুমি যে গিয়াছো বকুল ও বিছানো পথে, শচীন বর্মনের সে গান না। কিন্তু রাজনীতি তো খুব এলোমেলো পথ দিয়ে হাঁটতে হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনি হিসাব করে দেখুন তো, আওয়ামী লীগের এই পথে সাহায্য কে করেছিল? দুর্গমগিরি কান্তার মরুপথ পাড়ি দিয়েছে। এবং 79 সালে পার্লামেন্টের ইতিহাস আমি খুব মন দিয়ে পাঠ করেছি, এবং পত্র পত্রিকায় বিভিন্ন লাইব্রেরিতে আমি কিন্তু এটা দেখেছি কীভাবে নির্বাচনটা হয়েছিল। অতএব ভয়ঙ্কর এই সময়টা পার করা এবং সেটাকে মোকাবেলা করা, এটা রাজনৈতিক দলের কিন্তু একটা সক্ষমতা। সেই সক্ষমতার জায়গায় বিএনপি কতটুকু পার করতে পারছে গত 12 বছরে, এটা কিন্তু বিএনপির কর্মীরাই মূল্যায়ন করছে, বিএনপির সমর্থকরাই মূল্যায়ন করছে। অতএব আপনি মূল্যায়নের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপির কর্মী, সমর্থক এবং তার সহযোগী মানুষগুলো কি মূল্যায়ন করছে। তারা মূল্যায়ন করছে, পত্রপত্রিকার শিরোনাম হচ্ছে বেগম খালেদা জিয়ার কথা তার স্থায়ী কমিটির সদস্যরা মানছেন না, স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার কথা মানছেন না। এরকম শিরোনাম কিন্তু বেগম জিয়া জেলের বাইরে থাকা অবস্থায় শিরোনাম হয়েছে, একেবারে লাল হরফে শিরোনাম হয়েছে। কারণটি হচ্ছে এই রাজনৈতিক দর্শনের যদি কোনো গড়বড় থাকে, তাহলে সেই জায়গাটা করতে পারে না। আমি আপনাকে যে প্রসঙ্গটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরপর দুই চরিত্রের দুইটা নির্বাচনের মাধ্যমে বিএনপির নির্বাচন প্রশ্নে, নির্বাচনের প্রক্রিয়া এবং পদ্ধতির প্রশ্নে বিএনপির অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে বলে আব্দুল সালাম সাহেব যেটা বলেছেন, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? সালাম ভাই সর্বশেষ যে কথাটি বলেছেন যে বাংলাদেশে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। চটজল দিয়ে মন্তব্য করা খুব কঠিন। আমি যদি আবার হিসাব করে বলি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কখনো ফিরে আসবে না। এখন এটা তো বিপরীতমুখী কথা। আপনি দেখেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থান নিয়ে যে আমরা অহংকার করি, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের সময় 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখায় ওমর ফারুক ভাই কি লেখা ছিল? বলা হয়েছিল যে দলই ক্ষমতা আসিবে সেই দল দায়িত্ব গ্রহণ করিবে, পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইবে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারের অধীনে যে নির্বাচন, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অস্থায়ী সরকার। এবং সেই অস্থায়ী সরকারের অধীনে নির্বাচনের পর যখন 91 সালে বিএনপি একা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারল না, তখন কিন্তু তাকে কিন্তু নানান রকম প্রক্রিয়ার মধ্যে যেতে হলো। কীভাবে যেতে হলো? আপনি দেখেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। কেন ভাষণ দিলেন? তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রীর শাসিত সরকার, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র যদি ফিরে আসতে হয়, তাহলে সরকারি দলকে পার্লামেন্টে বিল আনতে হবে। বিএনপি কিন্তু পার্লামেন্টে বিল আনে নাই। বিল কে এনেছেন? তৎকালীন বিরোধী দলের নেত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মরহুম সালাউদ্দিন ইউসুফ এবং আমাদের আরেকজন সংসদ সদস্য আওয়ামী লীগের, তিনি এনেছিলেন। তাহলে আজকের যে সংকটের জায়গা শুরু হয়েছে কখন থেকে? 91 সালে সরকার গঠনের মধ্য দিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশের 3টি কিন্তু গণভোট হয়েছে। আমরা প্রায় প্রসঙ্গক্রমে গণভোটের প্রসঙ্গটি আনি। আপনি দেখবেন সেই গণভোট দুটো হয়েছে, একটা জিয়া রহমান সাহেবের আমলে, একটা এরশাদ সাহেবের আমলে, আর একটি হয়েছেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের আমলে। আমরা কিন্তু অনেকগুলো সংকটের জায়গা পার করেছি, কিন্তু তার চেয়ে বেশি পার করেছি এই যে বলা হয় না একে অপরের নির্মূলের রাজনীতির যে জায়গাটি। বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ক্ষত আছে ওমর ফারুক ভাই, আমি কথা ছোট করে আনছি। সেই ক্ষতগুলো সারানোর দায়িত্ব ছিল সবচেয়ে বেশি বিএনপির। 15 আগস্ট 21 আগস্টের যে ক্ষত, সেই ক্ষত দূর করবার জন্য বিএনপি কখনো কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। যে কারণে এই সমন্বয়ের জায়গাটি, এই সৌহার্দ্যের জায়গাটি, এই সম্প্রীতির জায়গাটি কখনো কিন্তু সামনের দিকে আসে নাই।
বরঞ্চ দিন দিন কিন্তু ওই বৈরী পরিবেশটা বারবার করে আরো প্রকাশিত হয়েছে, জি। আরো বড় আকারে এসেছে। আপনার কাছে আমি আবারও আসবো। আমি ফখরুল এমপি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমি তখন একটা প্রশ্ন রেখেছিলাম, আরেকটা প্রশ্ন যেটি রাখতে চাই সেটি হচ্ছে যে সালাম ভাই যেটি বলছেন যে উনি বলছেন যে বিএনপির কোনো সমস্যা না, বিএনপির কোনো সংকটও নেই, সেটা হচ্ছে আমাদের মানে ভোট নিয়ে বা রাজনীতি নিয়ে যে সমস্যা বা সংকট সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংকট বা আমাদের রাজনীতির সমস্যা। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাকে আমি একমত না। ব্যাপারগুলো হচ্ছে কি, আপনি বলেছেন না রাজনীতির ভূগোল, এটাকে আমি যদি ইংলিশ বলি জিওগ্রাফি, বিএনপি তো জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন জিওগ্রাফিটি কি? দুজন রাস্তায় মারামারি করলো, বলবেন যে মার খেলো তার জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে যায়। আমি বলবো যে বিএনপির জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে 2014 সাল এবং 2018 সালের নির্বাচনে। 2014 সালে ওনারা আসেন নাই, আর 2018 সালে একটা আমব্রেলার আন্ডারে ওনারা নির্বাচন করেছেন। নির্বাচন একা কিন্তু নির্বাচন করতে পারে নাই। সেজন্য আমি বলছি বিএনপির জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কারণ যারা যে জিওগ্রাফি চেঞ্জ হয়ে যায়, যাদের করার কিছু থাকে না, তাদের কথা তো বলতে থাকবে। এখন দেখুন উনি বললেন যে কোনো নির্বাচনই হয় না, বলতে পারেন, ওনার কাছে বলতে পারেন, কিন্তু যেসব নির্বাচনী আপনার গণমাধ্যম আছেন, গণমাধ্যম যেসব কথা বেরিয়েছে, তারপরে নির্বাচন কমিশন যেটা বলেছে যে 42% 44% ভোট হয়েছে, সুতরাং সেটাকে আমরা বিশ্বাস করতে চাই। এবং আমরা সংসদ সদস্য এসেছি, নির্বাচিত হয়েছি জনগণের ভোটে, এটা অস্বীকার করার কিছু নাই। আর আপনি একটা কথা বলছিলেন বিএনপির জিওগ্রাফি চেঞ্জ হয়েছে না বাংলাদেশের রাজনীতির জিওগ্রাফিও চেঞ্জ, যেমন আপনারা যেমন সংসদীয় বিরোধী দল না, প্রধান বিরোধী দল। সংসদীয় বিরোধী দল তো ছিলামই। সংসদীয় আগে বিরোধী মানে দল পরপর ছিলেন, আচ্ছা BNP আপনাকে বলি, যদি সংসদীয় BNP বিরোধী যদি- দল কারা হয়? জি সংসদীয় বিরোধী দল ছিল না, বিএনপি ছিল না, ছিল। কিভাবে হয়েছে? বিএনপি যদি না, না, নির্বাচনে আমি আসতো বলি তাহলে তো আপনাকে, মানে কিভাবে বাংলাদেশ হয়েছে বিরোধী দল? তারা কি বিরোধী দলের জন্য নির্বাচন করেছিল? তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করেছিল। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করেছিল, 150টা সিট পায় নাই, বিরোধী দল হয়েছে। তো প্রত্যেকটা জাতীয় পার্টিতে, জাতীয় দলগুলো আপনার নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ বিরোধী দলের জন্য করে না। যেহেতু আমার নির্বাচনে আমি 22টা সিট পেয়েছি, তো আমার অবস্থান কোথায় হবে? আমি তো বিরোধী দলই থাকবো, আমি তো সরকারে যেতে পারছি না। সুতরাং গতবার একটা সিচুয়েশনে ছিলাম বিরোধী দলে, কিন্তু এবার অন্যরকম ভাবে বিএনপি তো জোট করে একই জোটের নির্বাচন, মানে না, একই জোট জোটের না তো, নির্বাচন করে তারা বিরোধী জোট। দলে যায় নাই। নির্বাচনী জোট, আমি তো বারবার বলছি নির্বাচনী জোট আমরা করেছিলাম, যে বিএনপিও তো করেছিল। বিএনপি 20 দলীয় জোট, তারপর ঐক্য ফ্রন্ট। এখন ঐক্য ফ্রন্ট যখন করলো, এত ডামাডোল বাজলো, তখন আমাদের মহাজোটে না যে উপায় নাই। কারণ আমরা তো নির্বাচনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করতে চাই, নট লাইক বিএনপি যে কিছুই করব না, 12টা পর্যন্ত নির্বাচন করব, তারপরে ছেড়ে দিব, তারপরে বলবো যে নির্বাচন হয় নাই। এই পন্থাতে তো আমরা রেজি না। আমরা বিএনপিকে, ঐক্যফ্রন্টকে কগনিজেন্সি নিয়ে যে একটা বড় দল আসতেছে নির্বাচনে, সেই জন্য আমরা নির্বাচন ঐক্য করেছি। কিন্তু ওনারা যেটা করলেন, তাতে দেখা গেল যে 288 সিটটা মহাজোট পেয়েছে। তখন আমাদের তো আর করার কিছু নেই, আমরা নির্বাচন জোট ভেঙে গেছে, তো 22 জন নিয়ে আমরা বিরোধী দলে আছি, 22 জন আর আমাদের 4 জন, এই 26 জন নিয়ে আমরা বিরোধী দলে আছি। আর যেটা বিরোধী দলের ভূমিকা বললেন, এটা আপনি যদি পার্লামেন্টের ইগুলো আপনি দেখেন, জাতীয় পার্টির বিরোধী দলের গত 10th পার্লামেন্ট, আপনি একটা আইডল পার্লামেন্ট ছিল। সেটা আমরা জানি, কিন্তু সেটা আসলে মানে সাধারণ মানুষের ভেতরে, ভোটারদের ভেতরে, নাগরিকদের ভেতরে কি ততটা আলোড়ন তুলছে যতটা না আলোড়ন তুলছে আপনাদের দলীয় বিভিন্ন রদবদলে? সেটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। সেই প্রসঙ্গটা আমি তুলেছি। যেটা আমরা জানি সংসদে আপনারা অনেক কথা বলেছেন, মানে দলীয় রদবদল, যেমন জিএম কাদেরকে সরিয়ে দেওয়া, আবার দলীয় রদবদল প্রত্যেকটা সেইটা যতটা না আলোচনায়, রাজনীতিতে যতটা আলোড়ন তোলে, প্রত্যেকটা রাজনৈতিক পার্টিতে এরকম দলীয় রদবদল হয়। আর সেইটা যতটা না আলোড়ন তোলে জনগণের মাঝে, আগামীতে এই যে আওয়ামী লীগের যে কাউন্সিল হবে, সেখানেও চমক থাকবে। আর বিএনপি তো চমক সবসময়ই থাকে। দলীয় রদবদল আমরা জানি না, আমরা শুনতেছি যে এখন বিএনপির মহাসচিবকে পরিবর্তন করা হবে, পরিবর্তনের জন্য ওনারা সার্চ কমিটি করেছে। আবার কখনো শুনি যে না, ওই এটা স্বাভাবিক। এটা পরিবর্তনটা এটা স্বাভাবিক, কারণ যারা দলের উপরে থাকে, যাদেরকে আমরা টপ নচ বলি, 1 নম্বর 2 নম্বর ব্যক্তি, তারাই কিন্তু এই পরিবর্তনগুলো করে, আর আমরা মেনে নিই। এটাই বাংলাদেশের রাজনীতির একটা ধারা হয়ে এসছে। আমাদের দলগুলো তো গণতন্ত্র না, এটা আপনি জানেন। গণতন্ত্র লাস্ট পর্যন্ত আমরা কাউন্সিল করে ওখানে সবাই একমত হই যে আমাদের দলীয় যে নেতা, উনি যা বলবেন তাই হবে, যে কমিটি দিবেন তাই হবে। সুতরাং এটা হয়ে আসছে, এটা আগামীতেও হবে।
এটা যেদিন ঠিক হবে সেই দিন হয়তো দেশের গণতন্ত্র কিছুটা চেঞ্জ আসতে পারে। আরেকটা কথা সালাম ভাই বলেছেন যে দলীয় সরকারের অধীনে, আচ্ছা উনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্র ডেমোক্রেসির জিনিসটা আমি যদি বাংলায় গণতন্ত্র বলি, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র হলো একটা দেশ শাসনের একটা পদ্ধতি, এটা হলো দেশ শাসনের একটা পদ্ধতি গণতন্ত্রটা। তার মানে নির্বাচন আছে এবং সেইখানে আপনার যে সরকার থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে বলে এই গণতন্ত্র সারা বিশ্বে আপনার এই ধারণা প্রচলিত আছে। কোথাও আমাদের মতো আমরা জাতীয় পার্টি কিন্তু কোনো সময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলাম না, কোনো সময় না। যখন আন্দোলন হয়েছে তখন আমরা ছিলাম না, এখন তো চলেই গেছে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চাই না যে এই পলিউটেড হোক আমাদের গণতন্ত্র, যে একটা দিনের জন্য হলো অরাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ভোটে ছাড়া ব্যক্তির কাছে একদিনের জন্য হলো আপনার ক্ষমতা যাক, এটা জাতীয় পার্টি চায়। দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি জি আমি শুনতে পাচ্ছি। জি আমি আব্দুল সালাম ভাইকে বলতে চাচ্ছি বিএনপি। যে আপনার ঘরে যদি টেলিভিশনটা যদি মানে অডিও যদি বাড়িয়ে দেয়া থাকে, টেলিভিশন সেটা কমিয়ে দিন। হ্যালো, জি বলুন, প্রশ্ন করুন। বিএনপি ১০ম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। একাদশ সংসদ নির্বাচনে ওনারা মরিয়া প্রমাণ করিলেন, অংশগ্রহণ করে মরিয়া প্রমাণ করলেন। এখন ওনারা কি দ্বাদশ সংসদ নির্বাচনে ওই একই পন্থা অবলম্বন করবেন, জি নাকি ওনারা আন্দোলন বা আপনার কোনো ভূমিকা নেবেন কিনা, বা দল সংস্কার করে পরবর্তীতে গণতান্ত্রিক নিয়মের মধ্যে আসবেন কিনা, এটি আমি জানতে চাচ্ছি ওনার কাছে। অনুগ্রহ করে একটু বলবেন। জি আপনাকে ধন্যবাদ, ওনার প্রশ্নটা মনে হয় স্পষ্ট। জি বুঝতে পারছি, বলবো আমি। জি জি আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমার যে এই বাক্যটা ছিল ওটা যদি বুঝে থাকেন আপনি, তাহলে আমার মনে হয় যে বুঝতে পারেন। আমি বলছি যে অর্থাৎ নির্বাচনে যে জেতা যাবে না এবং এই নির্বাচনে যে তারা জোর করে জিতবে, এটা আমরা নির্বাচনের আগেই বলছি। তারপরেও এই নির্বাচনে গেছি জনগণ এবং সবাইকে বোঝানোর জন্য যে এটা নির্বাচন হবে না, এই কথাটাই বলা হয়েছে। কাজে ওই মরা মানেই মরা না, কথাটা আপনাকে বুঝতে হবে। এটা হলো এই বিষয়টা ওইভাবে বুঝতে হবে। আরেকটা হলো যেটা এটা দ্বাদশ তো প্রশ্ন আসে, একাদশী তো হয় নাই। একাদশী তো যেটা বলছি, যেটা একাদশী তো নির্বাচন হয় না। জনগণ কার নির্বাচন? জনগণ তো ভোটই দিতে পারে নাই। আজকে সুলতানা কামালের মতো যিনি আওয়ামী লীগ ঘরানার লোক, উনি কি বলছেন যে আমার বাড়ির লোক যা ভোট সেন্টারে দেখে ভোট দেওয়া হয়ে গেছে, যদিও আমার লোকরা নৌকাই ভোট দিত। এবং সিইসি এখন কি বলতেছে যে যদি ইলেকট্রিক মেশিন থাকতো তাইলে আজকে আর আগের রাতে ভোটের প্রশ্ন আসতো না। এবং আরেকজন নির্বাচন কমিশনার কি বলতেছে নির্বাচন সম্পর্কে, আজকে তাদের জোটের মেনন সাহেব আজকে কি বলতেছে যে আজকে যেভাবে নির্বাচন বা সব কিছু যেভাবে স্কুইজ হয়ে যেতেছে, তাতে শুধু ভোট না, রাজনীতি করাটাই দূর হয়ে যাবে, যেটা মেনন সাহেব এইখানে না পার্লামেন্টে দাঁড়ায় বলছেন এটা। এবং আজকে ইনু সাহেব কি বলছে এই ভোটের ব্যাপারে, তো কাজে এগুলো বলতেছে যে এটা ওনারা যদি আর বোকা মনে করেন যে ফখরুল ভাই তো আর মানে ওনার জাতীয় পার্টির রাজনীতি বাদ দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন। আমি আমার কথা আমার বলতে দেন ভাই, আমার কথা বিরোধী দল তো বলেন নাই আপনি, বিরোধী দলের তো বিরোধী দলের কথাই বলতেন। আমি যে কথাটা বলছি যে এরশাদ সাহেব ক্ষমতা ছাড়লো কেন 90 সালে, তাহলে এরশাদ সাহেবের অধীনেই তো নির্বাচন হইতে পারতো। তো এই বিষয়টা হলো যে যেটা বলতেছি একটা যে আজকের সমস্যার কথাটা বলা হয়েছে, আমি বলতে যে বিএনপির সমস্যাটা কোথায়। বিএনপি এখনো বাংলাদেশের জনপ্রিয় দল, যে কারণেই ভোটটা দিতে দেওয়া হয় নাই। যদি ভোটটা দিতে হইতো তাহলে বিএনপি ক্ষমতায় যাইতো, এবং এই কারণে ভোটটা দিতে দেয়নি মানুষকে। বেগম খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই কারণে তাকে জেলে আটকায় রাখছে যে উনি বাইরে থাকলে উনি ভোটটা আরও বেশি ভালো হবে, এই কারণে তাদের জেলে আটকায় রাখো। তো কাজে বিএনপির সমস্যা না তো এটা। সমস্যাটা হলো যে আজকে দাদা যে কথাটা বলছেন কারেক্টলি বলছেন যে 91-এর যে নির্বাচন হলো সেই সময় থেকেই 3 জোটের রূপরেখাটা যদি 91 থেকে বাস্তবায়ন একের পর এক হইতো, তাহলে এই পয়েন্টের সাথে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একমত যে 90-এর পট পরিবর্তনের পরে এটা যেন শুধু একা বিএনপি দায়ী না, এটা যেন সবাই ওই 3 জোটই সমভাবে দায়ী। অর্থাৎ সেই সময় সেই রূপরেখাটাকে বাস্তবায়ন করার জন্য যদি কথাটা কি যে আমরা
একটা ভোটিং রাইট ফিরে আনছি, এটাকে আমরা এস্টাবলিশ করবো, আমি ক্ষমতায় যাই বা না যাই। এটাই তো, এটাই যদি মূল মন্ত্র হতো তাহলে কিন্তু আজকে দেশের এই ক্রাইসিসটা আসতো না। আজকে দেখেন এর আগের 5টা বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি না যাওয়ার পরেও, তাতে কি প্রবলেমটা সলভ হয়েছে? প্রবলেম সলভ হয় নাই। গণতন্ত্রের প্রবলেম সলভ হয় নাই, দেশের প্রবলেম কোনো সলভ হয় নাই। আজকে যত কিছু আমি গুণগান গাই না কেন, তাই কাজে এইবারের নির্বাচন নামেও যে প্রহসনটা হয়েছে, আমি এখন বলতে পারি যে উনি বললেন যে 292টা সিট পায়ে গেছে, এখন আমরা তো বিরোধী দল ছাড়া আর কোনো উপায় নাই। উনি নিজে বললেন নির্বাচনী জোট, তো নির্বাচনী জোট একসাথে করছেন, ওইটা আবার বিরোধী দল হয় কিভাবে? মানুষে ভাই, আমি পরে বললেন ফখরুল ভাই, মানুষকে এত বোকা ভাবা তো কোনো কারণ নাই। এই বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন, তাই কাজে এইখানে মানুষকে বোকা ভাবার কোনো কারণ নাই। এটা হলো যে আমরা আজকে, যেমন আজকের মেনন ভাই বা ইনু ভাই বলছে যে চাইলেই তো আর বিরোধী দলে যাওয়া যায় না। আমি জোটের সে নৌকায় ইলেকশন করছি, আমি এখন কিভাবে বিরোধী দল হব? এটা তো বাস্তব যে আজকে স্বাভাবিকভাবে আজকের ওনাদের পক্ষে ভোট চাইছেন বর্তমান প্রধানমন্ত্রী, ওনাদের পক্ষে ভোট চাইছেন, ওনার প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ওনারা ভোট চাইছেন, তাহলে আবার কিভাবে সেটা বিরোধী দল হয়? কথাটা হলো এই ধরনের মানে জনগণের সাথে প্রতারণা করার কোনো মানে হয় না, মানুষের বেকুব ভাবার কোনো কারণ নাই। কাজে এগুলো করে আসলে এগুলো করে হইতেছে কি, রাজনীতিবিদদের মানে অবস্থানটা জনগণের কাছে অনেক হেয় হয়ে যাচ্ছে, খেলো হয়ে যাচ্ছে। কাজে এই অবস্থাটা এদিকে নিয়ে যাওয়া উচিত না। আজকে আমাদের নিজস্ব স্বার্থে আমি ক্ষমতায় থাকব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এটার জন্যই আজকে এইভাবে রাজনীতিটাকে ব্লান করে দেব, এটা ঠিক না। এটা আলটিমেটলি টিকবে না। কারণ এগুলো করে কোনো লাভ নেই। কাজে আমি বারবার যেটা বলতেছেন যে আজকে বিএনপিকে তো আন্দোলন এখন করতেই হবে। আমরা বারবার যেটা বলছি, দেখেন এই প্রশ্নও বলি, যদি আন্দোলনের প্রশ্ন যখন আসবে, আন্দোলন যখন আমরা যাব এবং আন্দোলনে গেলে তার মানে এটা কি, আন্দোলন বাধা দিবে, বাধা দিলেই তখন এক নেতা বলেছেন যে 30 সেকেন্ডে সরকারকে ফেলে দেওয়া এটা কে বলছে আমি জানি না। 30 সেকেন্ড তো কোনো ব্যাপার নয়, 30 সেকেন্ড এটা এইভাবে তো এরকম আমরা তো দেখছিলাম বিএনপি যখন ক্ষমতায় ছিল। আচ্ছা আমি জানি না, এরকম বিএনপিও যখন ক্ষমতায় ছিল ওই সময় আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল এরকম একটা আলটিমেটাম দিয়ে দিছিলেন 1 এপ্রিল, জলিল সাহেব। তাতে কি কিছু হয়েছে? এগুলো হইলো পলিটিক্যাল স্টান্ট, কে বলছে আমি জানি না। তার কাজে এইভাবে না, বিষয়টা হলো যে আমি এর জন্য ওনার যে আমি একটা বাক্যকে আমি স্ট্যান্ড করছি, এর জন্য আমাদের আসলে দেশের জন্য আমরা রাজনীতি করি, গণতন্ত্রের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। এই কারণে আজকে যদি যেটা বলতেছিলাম যে আজকে দেশের উন্নয়নের কথা বলেন, এই কলের সব কিছু একটা ঠিক মতো যাইতেছে। আমাদের বিএনপি লাস্ট যেটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টে 5 বছরের মধ্যে 4 বছরের উপরে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তখন হরতাল দিছে 1 বছরের উপরে। অর্থাৎ হরতাল যখন আমি দিব, আমি যখন মাঠে মুভমেন্টে যাব, তখন অটোমেটিক্যালি উদ্বোধন ব্যাহত হবে কি না, নর্মাল প্রসেসটা ব্যাহত হবে। তাই স্বাভাবিকভাবে এখন আছে সচেতন জনগণের কাছে, অন্তত আমরা এই প্রশ্নটা আগেই রেখে যেতে চাই যে তখন আর বিএনপিকে দোষ দিয়েন না, যে জন বলছে যে যদি এটা কর্তৃত্ববাদী সরকার না, কর্মসূচি আপনাদের নাই, সেটা সামনের কর্মসূচিরই একটা ক্ষেত্র তৈরি করা। অবশ্যই আমি শেষ করে নেই। কথাটা হলো যে আজকে আমাকে জোর করে ক্ষমতা থেকে নামাইতে হবে কেন, বা আমাকে জোর করে ক্ষমতায় যাইতে হবে কেন? ক্ষমতায় যাওয়ার একটা প্রসেস আছে, ভোট, তাই না? তো সেই ভোটটা আজকে বিএনপি না যাক, বিএনপি নাই, বিএনপির কেউ চায় না, ঠিক আছে, তাহলে ভোটটা দিতে দেন পাবলিকরে, অসুবিধা কি আছে? আচ্ছা সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছে আসছি, সেটা মনে হয় যে পয়েন্টগুলো স্পষ্ট। সেটা হচ্ছে যে আব্দুল সালাম ভাই তিনি পুরো ভোটের প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে সামগ্রিকভাবে রাজনীতি বিপথে গেছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি তিনি যেটা বর্ণনা করলেন, সেটার জন্য বিএনপি কতটুকু দায়ী? আমি কিন্তু বলছি সবাই দায়ী। আমি যদি হিসাব করে দেখেন, আপনি দেখেন পুরো ডিসেম্বর মাসটা, ডিসেম্বর 1 তারিখ থেকে একদম সেই 28 তারিখ পর্যন্ত আপনি দেখবেন প্রতিদিন বিএনপি তার অবস্থান জনগণের কাছে দুর্বল করে ফেলেছে। আপনি দেখেন 8টা আন্তর্জাতিক জরিপ হয়েছে, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, যে ইউনিট গত 10 বছরে আওয়ামী লীগ শাসনকালীন সময়, সরকার পরিচালনা করার সময় প্রতিটা ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করেছে।
কিন্তু নির্বাচনের 10 দিন আগে 15 দিন আগে তারা যে রিপোর্টটি দিল সেই রিপোর্টে কি উল্লেখ করলো, যে নিরঙ্কুশভাবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করছে। এবং প্রতিটা দিন এই জাতীয় ঐক্যফ্রন্টের নামে যে জগা খিচুড়ির যে জোটটি, যেটা নিয়ে বিএনপির অনেক নেতৃবৃন্দ এখন কিন্তু তাদের ক্ষোভের কথা ব্যক্ত করছেন। এই গণফোরাম যে দলটি, সে দলটি আমি বলি কিছু ব্যক্তির একটি রাজনৈতিক পরিচয় ধরে রাখার একটি হাতিয়ার মাত্র করেছিলেন। এই যে রাজনৈতিক দর্শন যদি আপনি যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনার এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই মাটিতে 46 সালে শুধু কি বিএনপি রাজনৈতিক দর্শন নাকি সামগ্রিকভাবে তো হয়েছেই, কারণ জিয়া রহমানই তো যে বিএনপি প্রতিষ্ঠাতা, তিনি তো বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এখন আজকে যে বিএনপির জন্য রাজনীতিটা ডিফিকাল্ট হয়ে গেছে, এটা কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা মনে করে, জানি না নেতৃবৃন্দরা কি মনে করেন। আমি জানি না যে বিএনপির ওয়ার্কিং কমিটি তো বৈঠক তো হয় না, প্রেসিডিয়ামের বৈঠক কিংবা গুরুত্বপূর্ণ নেতারা যখন এক জায়গায় বসেন এইটা নিয়ে কি আলোচনা করেন। সংকট তো ওই জায়গায়। আমি জাতীয় পার্টির সমালোচনা করছি, আমি বলছি জাতীয় পার্টির রাজনীতিতে তারা তো আর প্রধানমন্ত্রীর ছবিতে নির্বাচন করেননি। অবশ্যই করছে। না না না, হ্যাঁ, আমি দেখাই দেব হুসাইন মোহাম্মদ এরশাদের ছবি এবং আমি দেখাই দেব ঢাকা শহরে মার্কা ধানের শীষ মার্কা লাঙ্গল দিয়ে নির্বাচন করছে। যাও সেই আলোচনা আমি তুলে রাখলাম। না না, আমি আমার যে দেখাই দেব। প্রেক্ষাপটগুলো বলি, এই যে সালাম ভাই ঢাকা শহরে যে নির্বাচনী এলাকা, সেখানে ইভিএম পদ্ধতি নির্বাচন হয়েছে, সেখানে তো ব্যালট পেপার নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি তার এলাকার ভোটার। প্রেক্ষাপটগুলো আপনাকে ভাবতে হবে। এবং দুর্বল থেকে দুর্বলতর কেন হয়েছে, ইতিহাস তো বাংলাদেশে তাই বলে। 46 সালে মুসলিম লীগের বিশাল বিজয়, আবার 54 যুক্ত ফ্রন্টের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল বিজয় এবং মুসলিম লীগের একদম ধরাশায়ী হয়ে গেল। কি কারণে? রাজনৈতিক দর্শন, জনগণের কাছে থেকে দূরে সরে যাওয়া। বিএনপি সংকট তখনই যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 150 জন ছাত্রছাত্রী ডক্টর কামাল হোসেনের কাছে ঐক্যফ্রন্টের যিনি ইমেজ অ্যাম্বাসাডার হয়েছিলেন, তার কাছে যে কাগজ দিয়ে এসছেন যে আপনি এখান থেকে সরে আসুন, আপনার অবস্থান পরিবর্তন করুন। কারণটা কি? কেননা এই ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের তথ্য প্রযুক্তির যে উন্নয়ন, বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে যারা নতুনভাবে এবার প্রথমবার ভোটার হয়েছেন, তাদের কাছে কিন্তু বিএনপি তার অবস্থান একেবারে নড়বড় করে ফেলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন প্রযুক্তির এমন একটি জায়গা, সারা পৃথিবীতে উবার এমন একটি বিষয় যে গাড়ির কোম্পানি, নিজের কোনো গাড়ি নাই। ফেসবুক এমন একটা কন্টেন্ট আছে, তার নিজের কোনো কন্টেন্ট নাই, অথচ সারা পৃথিবী লিড করছে। আপনি এই পরিস্থিতিগুলোর জায়গায় আপনাকে কিন্তু বুঝতে হবে, মানুষ কিন্তু জানতে পেরেছে মুক্তিযুদ্ধের চেতনার, যারা অবিনাশী চেতনার পক্ষে কারা, মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা। এই বিষয়টা কিন্তু বিএনপি দুর্বল হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। আপনি শেষ করে আনছি, আপনি দেখেন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে হঠাৎ করে একটি 5 তারকা হোটেলে তারা একটি কাউন্সিলের নামে এক জায়গায় বসে তারা গঠনতন্ত্রের 7 ধারা পরিবর্তন করলেন। কি পরিবর্তন করলেন? গঠনতন্ত্রে বিএনপি ছিল যদি কেউ দুর্নীতিতে অভিযুক্ত হন ফৌজদারি কার্যবিধিতে, এটা তো বিএনপি 7 ধারায় ছিল, তারা কোনো নেতৃত্বে থাকতে পারবে না। অথচ এটাকে তাড়াহুড়ো করে সংশোধন করলো। কেন সংশোধন করলো? অতএব নৈতিকতার যে জায়গাটি, সেই জায়গাটিতে বিএনপি কর্মীর কাছে দুর্বল করেছে। পদক্ষেপ এবং কর্মসূচি সেই জায়গাটা রাখতে পারেনি, নেয়নি। সেটা আমি সালাম ভাইয়ের কাছে পরে জানতে চাই। একজন দর্শক অপেক্ষা করছেন, আমি সেই প্রশ্নটা নিয়ে আসি। আমি ফখরুল ইমাম, আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনার কাছে আসবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ওই জাতীয় পার্টির এমপির কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। আমি শুনতে পাচ্ছি। ওনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 22টা সিট পেয়েছে, উপজেলা নির্বাচনে ওনারা 1টা না 2টা পেল কেন? এটা কি বলবেন উনি? জি, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্ন সহ আপনি আপনি জানেন, আগে আমরা বলেছি যে আমরা খুব এই যে 28 বছর রাজনীতির মধ্যে আমরা খুব ডিফিকাল্ট ওয়েতে আমাদের দলটা যাচ্ছে, পার করতেছি। এখন অনেক ভাঙা উত্তরাই চড়াই পার হয়ে আমাদের দলকে আসতে হচ্ছে। সুতরাং আমরা সংসদীয় ব্যবস্থাপনায় ওটার দিকে জোর দিয়েছি। আমাদের উপজেলা পদ্ধতি কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের সৃষ্টি, এবং এই উপজেলা পদ্ধতিতে আমরা কিন্তু দেখেন উপজেলার আগ দিয়ে আমাদের দলে কিছু পরিবর্তন হয়েছে। সেই জন্যই আমরা অতটা মনোযোগ দিতে পারি নাই এই উপজেলা নির্বাচনে।
আর তারপরেও আমরা একদম যে করিনি, আমরা জিততে পারিনি আর কি, তবে কয়েকটা বোধহয় সিট আমরা পেয়েছি। আর এরপরে আমি যেটা বললাম যে উনি সালাম ভাই একটা কথা বলেছেন, লোকজন বোকা না। তো লোকজন কি চালাক? বোকা আর চালাক এটা তো নির্ভর করে সিচুয়েশনের উপরে। এখন আপনি কি বলবেন যে চালাক লোকরা সব চুপ করে আছে আর বোকার রাজত্ব চলছে, তাহলে চালাকের কি দাম হলো এখানে? এখন আমার কথা হলো যে যে রাজনীতি, যে সরকার জনগণের উপকার করে, আপনার মনে করেন এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। ইভেন পাকিস্তানের ইয়েতে পার্লামেন্টে বলে যে আমরা কার মতো হতে চাই, সুইজারল্যান্ডের মতো হতে চাই না, আমরা বাংলাদেশের মতো হতে চাই। এই যে উদাহরণগুলো, সেগুলো তো আমাদের দেখতে হবে যেখানে হচ্ছে। এখন আমি একটা জিনিস বলি, কোনো দেশেই গণতন্ত্র তার পুরোপুরি বিকশিত হইতে পারে নাই, আমাদের দেশে তো নয়। সুতরাং এই গণতন্ত্র আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে গণতন্ত্রের যে লুফলসটা আছে, এটা আমি আগেও বলেছি আপনাকে, এই লুফলসটা কভার হয়েছে পাওয়ারফুল লিডারশিপ। পাওয়ারফুল লিডারশিপ যদি কোনো দেশে সৃষ্টি হয়, তাহলে গণতন্ত্র মনে করেন যে লুফলসগুলো আমরা ঠিক মতো করতে পারি নাই, সেগুলো সব কভার হয়ে যায়। যেমন আমি এর আগেও বলেছি যে রাশিয়া ভেঙেছে, ভাঙার পরে রাশিয়ার যে অঙ্গরাজ্যগুলা, তারা কিন্তু খুব উৎসাহিত ছিল যে আমরা গণতন্ত্রে যাব, আমরা গণতন্ত্রের স্বাদ গ্রহণ করব। আলটিমেটলি তারা করলে কি, পাওয়ারফুল লিডারশিপে চলে গেল, গণতন্ত্র থেকে পুতিনকে ভোট দিয়ে দিল। এবং সেই পুতিন পাওয়ারফুল লিডারশিপ এতটা হয়েছে যে তার দেশকে সে কোনো অংশে পৃথিবীর কোনো দেশের থেকে কম না। সেই জন্য আমাদের এখানে পাওয়ারফুল লিডারশিপ গ্রো করেছে গত 10 বছরে। এবং উনি তো, সালাম ভাই তো উনি বলতে পারেন না যে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, এবং এই 5 বছর ওনারা কি করবেন। আমার মনে হয় যে বিএনপি তার পলিটিক্সে আগ্রহ হারিয়ে ফেলেছে। বিএনপি তার আগ্রহ হারিয়ে ফেলেছে, বিএনপি আর পলিটিক্স করার আগ্রহটা একদম নাই। এবং তাদের যে র্যাঙ্কস অ্যান্ড ফাইল আপনি দেখেন, স্কাইপের মাধ্যমে আপনি ওই নির্বাচনে আপনি ঠিক করতেছেন, প্রার্থী ঠিক করতেছেন, এই পর্যায়ে গেছে। তো এই পর্যায়ে যদি যায়, তা আমি যদি ভাবি যে আপনি মোকাবেলা না করে আপনি দূরে যদি থাকেন, তাহলে সেই নেতৃত্ব কিভাবে প্রতিষ্ঠিত হবে? যে ফখরুল ভাই, আমরা খুব সময় নেই, আমি সালাম ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে যেটি এমপি সাহেব বলছিলেন যে স্কাইপের মাধ্যমে মানে প্রার্থী করা হয়েছে, এবং আমরা দেখেছি যে আপনার জানুয়ারির 17 তারিখে সম্ভবত তারেক রহমান তিনি স্কাইপের মাধ্যমে আন্দোলনের খোঁজ খবর নিয়েছেন এবং কারা কি দায়িত্ব পালন করেছেন সেটি উনি জানতে চেয়েছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেই দলের শীর্ষ নেতা, আপনাদের চেয়ারপারসন তিনি জেলে, এবং আরেকজন হচ্ছেন লন্ডন থেকে, তিনি স্কাইপের মাধ্যমে যদি নেতৃত্ব দেন, এবং অনেক কেন্দ্রীয় নেতা আন্দোলনে নামেন না বলে অভিযোগ রয়েছে, সেই বাস্তবতায় আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেটা আসলে কতটুকু গড়ে উঠবে, মানে দানা বাঁধবে কতটুকু আপনার মনে হয়? আন্দোলনের ব্যাখ্যাটা তো তাহলে আবার নতুন করে দিতে হবে। নেতৃত্বের একটু বিষয় আছে না? বললাম তো যে বিএনপির কোনো প্রবলেম নাই। আরেকটা কথা হলো, নেতৃত্ব বলেন, সংগঠন বলেন, আমি যে কথাটা বলছি, উনি যেটা বললেন জনগণ বেকুব কিনা, জনগণ কি, শোনেন 91 সালে, অর্থাৎ 90-এর পর, পরিবর্তনের পরে 91 সালে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে। এবং সেই নির্বাচনে দেখেন, সেই সময় কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে সেরকম সুসংহত ছিল না, এটা বাস্তব। সেই সময় বিএনপির অবস্থাটা ছিল যে সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ কিছু আর আদার্স কিছু নিয়ে মোটামুটি একটা বিএনপি, কিন্তু দীর্ঘ 9 বছর আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তার একটা ভাবমূর্তি তিনি ক্রিয়েট করছেন, এবং বিএনপির একটা দাঁড়াইছে রাজনৈতিক দল হিসাবে। আমি বলি সেটা, অর্থাৎ সেটা ভোটের ইসে যেটা মানে সিটে বিএনপি আগায় গেছে, আগায় যে বিএনপি ক্ষমতা। অর্থাৎ আমি বলতে চাইতেছি, অর্থাৎ জনগণ যে সচেতন রাজনৈতিকভাবে কতটুকু ভোট দিতে পারছে, তাই বিএনপিকে ক্ষমতায় নিছে। বিএনপি কিন্তু সেসব সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল না। তা আমি বলতে চাইতেছি যে এখন সবাই, ওনারা দুজনেই বলতেছে, সবাই বলে, উনি তো আরও বেশি বলে, আওয়ামী লীগের চেয়ে বেশি। কারণ এটা হলো যে আজকের যে বিএনপির অবস্থাটা ধরলাম নাই, বিএনপির নেতৃত্ব নাই, বিএনপি ফেল করতেছে, বিএনপি সব, তাইলে ভোটটা দিতে ভয়টা কি? তাইলে 30 তারিখের ভোটটা আগের দিন রাত্রে করতে হয় কেন?
তাইলে ভোটটা এটা কিন্তু কোনো প্রমাণ নাই, এটা সবাই কোনো প্রমাণ নাই, সব প্রমাণ আছে, সবাই কোনো বলছে প্রমাণ এটা। নাই। এবং এটার জন্য মামলা হয়েছে, বহু কিছুই আছে। আর আরেকটা, উনি যেহেতু আমার ওইখানে ভোটার, উনি নিজে জানেন, ওনার সাথে ভোট চলাকালীন আমি কয়েকবার এই সমস্ত ডিবেটে অংশগ্রহণ করছি এবং সেখানেও আমি বলছি, সেখানে ক্যাটাগরিক্যালি বলছি, উনি নিশ্চয়ই আমাকে ভুল বলতে পারবেন না। সে সময় বলছি যে দেখেন এখন যে অবস্থা প্রশাসনের, আমার ওইখানে আওয়ামী লীগ যতটুকু আমাকে ডিস্টার্ব না করতেছে, প্রশাসন আমাকে নির্বাচন করতে দিচ্ছে না। ওনার সামনে আমি বসে, এই মিডিয়াতে বসে, যে এখানে আমাকে নামতে দিচ্ছে না, প্রতিটা দিন আমাকে গ্রেপ্তার করতেছে। আমি সামনে গণসংযোগে যে আমার পিছন থেকে লোকজন ধরে নিয়ে যায়, আমার অফিসের লোকজন কেউ বসতে পারে না, বাসা থেকে নিয়ে যায়, পোস্টার লাগাইতে দিলে নিয়ে যায়। অর্থাৎ আমাকে কোনোভাবেই মুভ করতে দিচ্ছে না, নির্বাচন করতে দিচ্ছে না। আর নির্বাচনের দিন সকাল 11টা পর্যন্ত যখন দেখতেছে যে আমি ভোটে, যেহেতু ইভিএমে ভোট, এটা বোঝা যায় ভোট কোন দিকে, 11টার পরে সব ভোট সেন্টার ক্লোজ করে দিল। এবং ক্লোজ করে দেওয়ার পরে শুধু নিজেদের লোক দেখে, তারপরে কি হলো যে সেখানে একজন ঢুকতেছে, তাদের পরিচিত লোক, সে দিতেছে। আর সময় নাই, এর জন্য যেহেতু বললাম উনি পার্সোনালি 30 সেকেন্ডও যেটা বলি, এই জন্য বিএনপি দুর্বল হলে অসুবিধা। বিএনপি আপনার ভোটটা দুর্বল করেন কেন? ভোট দিতে দেন পাবলিককে, তারপর দেখা যাবে যে তখন তার বিএনপি দিবে না, জাতীয় পার্টির দিয়ে দিবে। এই জন্য আরেকটা যেটা বলতে চাই, যে উনি বলছে যে জিয়াউর রহমান পলিটিক্সকে ডিফিকাল্ট, জিয়াউর রহমান পলিটিক্স ডিফিকাল্ট করে নাই। জিয়াউর রহমান সেই সময় পলিটিক্সের নামে যে সমস্ত লোকজন ঢাকা শহরে বৈশা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, তাদেরকে তিনি গ্রামে নিয়ে গেছেন, বাধ্য করছেন। আরে এর জন্য বলতেছে আরেকটা, উনি 91-এর বিষয়টা আনছিলেন, আমি চাইছিলাম যেটা উনি এটা কন্টিনিউ করুক, কিন্তু আমি পজিটিভলি নিছি, উনি কিন্তু সেটাকে আর পজিটিভলি। আমরা একবার খুব সংক্ষেপে বলবো, 40 সেকেন্ড। আপনি সংকটের জায়গাটা একটু একটু করে তৈরি করেছেন, এবং যে কারণে অন্যকে দোষারোপ করে আপনার কোনো লাভ নাই। আর ফকির লালন শাহ বলতেন না, সময় গেলে সাধন হবে না। আপনি আজকে যে সময়টা, আমি তো আগেই বলেছি, নির্বাচনের আগে খুব জোর দিয়ে বলেছি, গতবার নির্বাচনে জামাতের কথায় আপনার নির্বাচনে যান নাই, মহা অপরাধ করেছেন। এইবার জামাতকে সাথে নিয়ে করেছেন, আরেকটি মহা অপরাধ করেছেন। বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, এবং মানুষকে নিয়ে রাজনীতি, বিএনপি এখনো যদি উপলব্ধিতে না আসে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে, তাহলে বিএনপির অবস্থা এখন যেটা আছে সেটার থেকে আরো তাদের পরিস্থিতি আরো ম্রিয়মান হবে। এটাই হচ্ছে রাজনীতির বাস্তবতা। আপনি ভূগোল নিয়ে কথা বলছিলেন, তো আমি রাজনীতির ভবিষ্যৎটা বললাম। জি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। ভবিষ্যৎই বলে দেবে আসলে আমরা কে কি বলেছি এবং কার কথা কতটুকু সত্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।